পাশাপাশি ঝুপড়িতে 3 সমবয়সী ছেলে বড় হয়েছে। চূড়ান্ত দারিদ্র্যের মধ্যে বাবা মা তাদের পয়সা করি কিছুই দিতে পারেনি ছোটবেলাতে। এক ছেলে কিন্তু সেই দারিদ্র্যের মধ্যেও জীবনে বড় হবে এই সংকল্পতে স্থির থেকেছে। একদিন সে অনেক লড়াই করে সাফল্যের মুখ দেখে এবং বাবা মাকে গর্বিত করে। এই গল্পের সেই হলো মুখ্য চরিত্র বা বলতে পারেন হিরো। বাকি 2 ভাইয়ের এক ভাই বাবা মা থেকে আলাদা হয়ে গিয়ে পাড়ার গুন্ডা মস্তানদের দলে গিয়ে মিশে যায়, আরেক ভাই ছিচকেচোর হয়ে ওঠে। এরা দুজনেই আমাদের গল্পের হিরোকে মারাত্মক হিংসে করে আর সুযোগ খোঁজে ক্ষতি করবার। হিরো কিন্তু চেষ্টা করে এদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে, কিন্তু বাকি দুজনে কিছুতেই মেনে নিতে পারে না যে একই রকম দারিদ্র্যে বড় হয়ে ওঠে। আজ হিরো এত সফল আর ওরা নিজেরা অন্যদের দয়া দাক্ষিণ্যেতে বেঁচে আছে। এইদিকে পাড়াতে ছিল কিছু বনেদি ঘরের ছেলেপুলেও, যাদের বাবা মার প্রচুর পয়সা আর তার জোরে এরা চিরকাল পাড়াতে দাপিয়ে বেড়াতো। ওই হিরো আর বাকি দুজন ছোটবেলাতে ওই ধনী পুত্রদের কাছেই হাত পাততো আর ওই ধনী পুত্ররা অল্প বিস্তর দান ধ্যান করত। এদিকে হিরো আস্তে আস্তে জীবনে দাঁড়িয়ে যেতে শুরু করতেই এই বড়লোক বাপের ছেলেগুলো তাকে খুব হেট করতে শুরু করলো। পাড়ার মধ্যে ওদের দাপটে হিরো একদিন ভাঙন ধরাবে এই ভয়েতে নানা রকম ভাবে হিরোকে কোণ ঠাসা করার চেষ্টা করতে লাগলো সেই ধনী পুত্ররা। শুধু তাই নয়, হিরোর পরিবারের ভেতরেরও কেউ কেউ তার সঙ্গে শত্রুতা করতে থাকলো। আর এদিকে হিরো ভাবে যে সবাই তার সঙ্গে এরকম কেন করতে শুরু করেছে। সে তো সবাইকে বন্ধু ভাবে, সবার বিপদে দাঁড়ায়, কারোর সাথে ঝামেলাতে জড়ায় না। তাহলে কষ্ট করে জীবনে সাফল্যের মুখ দেখাটাই কি তার অন্যায় হয়েছে? গল্পটা খুব অচেনা লাগছে কি? এই গল্পের হিরো আর কেউ নয়, আমাদের দেশ ভারত। আর ওই যে সমবয়সী দুজনের কথা বললাম, নিজেদের পরিবারের সঙ্গে পূর্বপুরুষদের সঙ্গে সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করে যাদের একজন গুন্ডা আর আরেকজন ছিচকেচোর হয়ে উঠেছে, তারা হলো যথাক্রমে পাকিস্তান আর বাংলাদেশ। যাদের একমাত্র কাজ হলো ভারতকে হিংসে করা। আর বনেদিবারের ধনীপুত্রগুলো, ওরা হলো আমেরিকা, ইউরোপ ইত্যাদি, যারা পূর্বপুরুষদের রেখে যাওয়া অঢেল সম্পত্তির ওপর ভরসা করে সব জায়গায় দাপিয়ে বেড়ায়। আর এই পরিবারের ভেতরে যারা হিরোর সঙ্গে বেইমানি করছে, তারা হলো আমাদের দেশের লেফট লিবারেল মাফিয়া, যারা রাজনীতির মঞ্চ থেকে শুধু নয়, স্কুল, কলেজ, মিডিয়া, চিত্রজগৎ সব জায়গায় ভারতের প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে। এদিকে হিরো ভাবে সবাই কেন তার শত্রু হয়ে উঠছে। আজকে সেই ব্যাপারটাই আলোচনা করব। আপনাদের কি মনে হয়, ভারতের এই শত্রু সংখ্যা বৃদ্ধি কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সেঞ্চুরির ফ্রেঞ্চ নভেলিস্ট গুস্তাভো ফ্লাউবার্ট বলেছেন, সাকসেস ইজ মেজার্ড বাই দ্য নাম্বার অফ এনিমিজ। মানে হলো, আপনি জীবনে কতটা সফল সেটা মাপা যাবে আপনার শত্রুর সংখ্যা দিয়ে। যার শত্রু নেই তার জীবনে বলার মতো কোনো অ্যাচিভমেন্টও নেই। তাই ভারতকে আজ বুঝতে হবে যে আজ সে যখন সাফল্যের এক একটা সিঁড়ি খুব তাড়াতাড়ি পার করছে, তখন তার শত্রুর সংখ্যা বাড়বেই। এটাই স্বাভাবিক। আপনারা যারা চাকরিতে আছেন, কি ব্যবসা, কি গান বাজনা, কি অধ্যাপনা, যেখানেই থাকুন না কেন, আপনাদের সবারই হয়তো এই অভিজ্ঞতাটা আছে যে আপনি অল্প থেকে শুরু করে সাফল্যের সিঁড়ি দিয়ে যখন ওপরে উঠতে শুরু করবেন, তখনই দেখবেন আশপাশটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। যারা আগে আপনার বন্ধু ছিল তারা আপনাকে হিংসা করবে, যারা আগে থাকতে উপরে ছিল তারা আপনাকে মেনে নিতে পারবে না। এনশিয়েন্ট চাইনিজ প্রভাব বলে, এভরিবডি ইজ লোনলি এট দ্য টপ। মানে আপনি যত উপরে উঠবেন আপনার বন্ধু তত কমতে থাকবে, আপনি তত একাকী হয়ে যাবেন। আমরা ব্যক্তিগত ক্ষেত্রে এটা সবাই জানি, জীবিকার ক্ষেত্রে আমরা দিন রাত এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করি, কিন্তু একটা দেশের ক্ষেত্রেও যে এটা সত্যি সেটা কিন্তু ভুলে যাই। ডোনাল্ড ট্রাম্প ভোটে জেতার পর অনেকেই ভেবেছিল যে ভারতের বন্ধু এবার ইউএস এর মসনদে বসছে, এবার তাহলে একদম ভারত আমেরিকার দোস্তি পুরো শোলে সিনেমার ধর্মেন্দ্র আর অমিতাভের দোস্তিকে হার মানাবে। সত্যি কথাটা হলো, জিওপলিটিক্সে দোস্ত বলে কেউ নেই। বসুদেব কুটুম্বকম এটা বিদেশ নীতি হলে সেই বিদেশ নীতি ব্যর্থ হতে বাধ্য। হ্যাঁ, বসুদেব কুটুম্বকম মুখে বলা হোক, বিভিন্ন জায়গায় এই নিয়ে নানা রকমের লেকচার দেওয়া হোক, কিন্তু ডিপ্লোমেসিতে এটাকে প্রয়োগ করলে নিজের দেশের পক্ষে বিপদ হতে পারে।
আমেরিকাকে যেমন দেখবেন মুখে ফ্রি স্পিচ, ডেমোক্রেসি, শেয়ার্ড ভ্যালুস ইত্যাদি বড় বড় ডায়ালগ মারে, কিন্তু পাকিস্তানের মতো দেশের পেছনে সবচেয়ে বড় সমর্থন হচ্ছে আমেরিকার। তখন এটা হয়ে যায় শেয়ার্ড ইন্টারেস্ট। আমেরিকা কিন্তু কোনো দেশের বন্ধু নয়, এমনকি ইউকে, কানাডা, ইউরোপের মতো সাদা দেশ সঙ্গেও আমেরিকা সমানে সমানে সম্পর্ক স্থাপন করে না। যেই সম্পর্কটা স্থাপন করে সেটা হলো মনিবার বৃত্তের। এই আসিফ মুনিরকে ডেকে পাঠালো আর সেও জি হুজুর বলে সেলাম ঠুকে গিয়ে হাজির হলো। আমেরিকা এই রকম একটা নৌকর চাকর পছন্দ করে। প্রতিটা ডলার আমেরিকা যেটা পাকিস্তানকে দিচ্ছে সেটাকে সুদে আসলে আদায় করে নিচ্ছে। ইরানে আক্রমণের সময় পাকিস্তানের এয়ারবেস ব্যবহার করা হোক কি ভারতের জঙ্গি হামলা, সমস্ত কিছুতে আমেরিকার হুকুম তামিল করছে পাকিস্তান। বিশ্বস্ত ভৃত্যের মতো $2 বিনিময়ে পাকিস্তান দরকারে ইরানের মতো আরেক ইসলামিক কান্ট্রির পেছনে ছুরি মারতেও পিছপা হয় না। ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে এই সমানে সমানে সম্পর্ক রাখতে গিয়ে দেশের বিপদ ডেকে এনেছে। ভারত বাংলাদেশের সম্পর্কটা ওই মনিবার ভৃত্যের মতোই হওয়া উচিত ছিল। আর এখানেই বলবো, উঠতি সুপার পাওয়ার হিসেবেই উঠে আসতে হলে ভারতকে কি কি পরিবর্তন আনতে হবে নিজেদের চিন্তাভাবনাতে আর বিদেশ নীতিতে। দেখুন, আজকের ওয়ার্ল্ড পলিটিক্সটা যদি বুঝতে হয় তাহলে এটা বুঝতে হবে যে আমেরিকা আজ কিন্তু একটা ডাইং পাওয়ার, মানে আমেরিকার ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে সারা বিশ্বে একটা প্রশ্নাতীত দাপট ছিল আমেরিকার, সেটা কিন্তু খুব দ্রুত গতিতে ক্ষয়ে আসছে। শুধু তাই নয়, দেশের ভেতরেও আমেরিকার অবস্থা খুব খারাপ। একটু যদি বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবেন যে আজ সব কিছু আজ হাতের বাইরে চলে যাওয়ার জন্যই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প একদম বেপরোয়া হয়ে উঠেছে। মানে পুরো খ্যাপা ষাঁড়ের মতো যাকে পারছে ঢুসিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা সুপার পাওয়ার দাঁড়িয়ে থাকে অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি আর সামরিক শক্তি, এই তিনটে হার্ড পাওয়ারের উপর। এটা আগের ভিডিওতে অনেকবার বলেছি। যদি অর্থনৈতিক দিক দিয়ে দেখা যায় তাহলে আজকে ইউএসএ ডেট টু জিডিপি রেশিও 125%-এ গিয়ে পৌঁছেছে। মানে বাজারে আপনার যা ধার বাকি সেটা আপনার বার্ষিক আয়ের থেকে অনেক বেশি। যে যত বড়লোকই হোক না কেন, এটা অত্যন্ত চিন্তার বিষয়। আর এটার কারণ হলো কোভিড। সেই সময় ইউএস, ইউকে, ইউরোপ সবাই তাদের জিডিপির প্রায় 20% কি 25% দেশের জনগণকে বিলিয়েছে ডলার, পাউন্ড, ইউরো ইত্যাদি ছেপে। ফেডারেল রিজার্ভের এই ডকুমেন্টটাকে রেফার করছি, দেখুন, যেখানে এই ইউএসএ ডেটাটা দেওয়া আছে। আর এটা হলো পুরো টেবিলটা যেখানে অন্য দেশগুলোর ব্যাপারেও তথ্য দেওয়া রয়েছে। একে তো এতে অর্থনীতিতে একটা বিশাল রকম চাপ পড়ে, তার উপরে দেশের লোকেদের একদম বসে বসে খাওয়ার অভ্যেস হয়ে যায়, কষ্ট করে কাজ করার অভ্যেসটাই চলে যায়। ভারত কিন্তু সেই সময় এই ফিসকাল স্টিমুলেশনের ব্যাপারটাকে 7%-এর নিচে রেখেছিল। যদিও সেই সময় হার্ভার্ড, স্ট্যানফোর্ড ইত্যাদি নোবেলজয়ী অর্থনীতিবিদরা বলেছিলেন যে ভারতের উচিত টাকা ছেপে লোককে বিলিয়ে দেওয়ার। ভগবানের অসীম কৃপা যে ভারত সেই সময় নোবেলজয়ী অর্থনীতিবিদদের কথা না শুনে একটা কিন্তু অর্থনৈতিক সংযম বজায় রেখেছিল। সাধারণ মানুষের অনেক কষ্ট হয়েছে, কিন্তু সেই সংযমের ফল যেটা হলো, আজ ভারতের জিডিপি 6-7% রেটে গ্রো করছে। নেক্সট 20 ইয়ার্সের মধ্যে কোনো রকম রিসেশনের কোনো সম্ভাবনাই নেই। আর আমেরিকা সহ সমস্ত বাকি সব বড় বড় ইকোনমিগুলো একদম বলতে গেলে ধুঁকছে। ইউকের মূল্যবৃদ্ধি একসময় 10%-এর কাছে পৌঁছে গেছিল। একটা রিসেশন কোনো রকমে পেরিয়ে এসছে, কিন্তু অর্থনীতি কিন্তু এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেনি ইউকেতে। অন্যদিকে $1 ট্রিলিয়ন বছরে ধার শোধ করতেই চলে যাচ্ছে আমেরিকার। মানে ভেবে দেখুন, ভারতের জিডিপি হলো আজকে $4 ট্রিলিয়ন, আর আমেরিকার $1 ট্রিলিয়ন শুধু ব্যয় হচ্ছে ধার বাকি শোধ করতে। সমস্ত সমীক্ষা ইঙ্গিত করছে যে আমেরিকা একখানা রিসেশনের দিকে চলছে। হোমলেস অর্থাৎ ভিখারিদের ডেটা আপনাদের দেখাচ্ছি। 1 লাখ লোকের মধ্যে ইউনাইটেড স্টেটসে 19.5 সংখ্যক লোকজন হোমলেস, আর ভারতে সেই সংখ্যাটা 12.6। পৃথিবীর সর্ববৃহৎ ইকোনমি, কিন্তু ওদের বেশি সংখ্যক লোক কিন্তু গৃহহীন। তার মানে ইউএস এর মতো বড় লোক দেশের এই অর্থ কিন্তু শুধু উপর তলাতে, নিচের তলাতে আর পৌঁছচ্ছে না। বাংলাদেশে এই হোমলেসের সংখ্যাটা হলো 307 আর পাকিস্তানে হলো 332 প্রতি 1 লাখ লোকের মধ্যে। আমেরিকাতে এদিকে স্টুডেন্টস লোন হয়ে গেছে $1.8 ট্রিলিয়ন। 90 লাখ স্টুডেন্ট এমন আছে যারা হচ্ছে এই স্টুডেন্টস লোনটাকে শোধ করতে পারবে না। মানে একদিকে এইসব দেশের লোকজনের পকেট তো ঢনঢনে, চাকরির অবস্থা খারাপ, উচ্চ শিক্ষা অ্যাফোর্ড করতেও পারছে না।
সব দিক দিয়ে মরাল একদম ডাউন। আর তার মধ্যে ইন্ডিয়া থেকে লোকজন এসে একদম টপ টপ জায়গাতে টপ টপ পজিশনগুলো দখল করে বসছে, দামি বাড়িতে থাকছে, দামি গাড়িতে ঘুরছে। কার না দেখে চোখ টাটাবে বলুন তো? ভারতীয়দের অ্যাভারেজ ইনকাম সাদাদের অ্যাভারেজ ইনকামের থেকে অনেক বেশি। অফিসে গিয়ে হয়তো ভারতীয়দের অধীনেই কাজ করতে হচ্ছে সাদাদের, তাই H1B এর ওপর কোপ পড়ছে। যেন ভারতীয়দের মেধা বেশি, এটা তাদের একখানা অন্যায়। অপরদিকে আমেরিকার যুব সমাজ কি করছে? ওয়ার্ল্ড রিপোর্ট বলছে যে সারা পৃথিবীতে ড্রাগ কনজাম্পশনে ইউএস এর স্থান হলো 6th। মানে ল্যাটিন আমেরিকার দেশগুলো ড্রাগ সাপ্লাই করছে, কিন্তু ওরা কিন্তু খাচ্ছে না, খাচ্ছে ইউএস এর লোকজন। আর ভারতের স্থান হলো 42। মানে এই ভারতের যুব সমাজ ড্রাগ নিচ্ছে না, নিজেদের ভবিষ্যতের কথা ভেবে পড়াশোনা করছে, তাদের পরিবারও যা যা স্যাক্রিফাইস করার তাই করছে, তারপর ভারতীয়রা সব জায়গায় উন্নতি করছে। এটা কত বড় অন্যায় বলুন তো? তাই ভারতীয়দেরকে দেশে ঢোকা বন্ধ করে শাস্তি দাও। ভারতের যোগ ব্যায়াম হার্বালের গুণ আজকাল সাদারাও বোঝে। আমাদের দেশের বেদ উপনিষদ সহ ভারতের প্রাচীন বিজ্ঞান যে ওদের থেকে অনেক সুপিরিয়র, সেটাও অনেকেই বুঝতে পারছে। কিন্তু একটা বিশাল সংখ্যক লোকজনের একটা ডিফিটিস্ট মেন্টালিটি রয়েছে। সাইকোলজিতে এই ডিফিটিস্ট মেন্টালিটি বা পরাজিতের মানসিকতা বলে একটা থিওরি রয়েছে, যার মানে হলো সাফল্যের জন্য সংগ্রাম করতে অনীহা আর নিজের অহংকার রক্ষা করতে অন্যের উপর দোষ চাপানো। সুইসাইড রেটেও ডেভেলপ দেশগুলোর মধ্যে একদম ওপর দিকে আমেরিকা। অর্থনৈতিক সামাজিক দিক দিয়ে যখন একদম তলানিতে, তখন আমেরিকা সহ সব সাদাদের দেশগুলোই এমন একজনকে নেতা খুঁজছে যে একদম ম্যাজিশিয়ানের মতো এসে সব কিছুকে ঠিক করে দেবে। একমাত্র ভারত ছাড়া ইউএস, ইউকে, ইউরোপ কোনো দেশের নেতাই কোভিডের পর আর নির্বাচন জিতে আসতে পারেনি। এবার বুঝতে পারছেন তো কেন ট্রাম্প এরকম রোজ গ্যালারি শো দিচ্ছে? ক্রিকেটে দেখবেন যখন একদম হার নিশ্চিন্ত, তখন কিন্তু ব্যাটসম্যান একদম এলোপাথারি চালায়, কিন্তু এই এলোপাথারি চালাতে যারা বাদ সাজছে তাদের মধ্যে ভারত কিন্তু একদম শীর্ষে। অর্থনৈতিকভাবে যে ইউএস খুব একটা ডমিনেটিং পজিশনে নেই সেটা তো বললাম, কিন্তু রাজনৈতিকভাবেও ইউএস এর এই সুপ্রিমেসি এটাও কিন্তু ভীষণভাবে চির খেয়েছে বিভিন্ন ঘটনাতে। আফগানিস্তানের থেকে ইউএসকে বলতে গেলে প্রায় লেজ তুলে পালিয়ে আসতে হয়েছিল। তারপর রাশিয়ার পুটিনকে সমস্ত দিক দিয়ে একঘরে করার চেষ্টা করতে গিয়ে একদম স্যুট প্যান্ট হলুদ হয়ে গেছে আমেরিকার। সব রকমের স্যাংশনকে ভোতা করে দিয়ে আমেরিকার প্রেস্টিজ পাংচারই শুধু করেনি, যত রকম আমেরিকার দালালগুলো ছিল, যেমন ন্যাটো, ইউনাইটেড নেশনস, G7, ফাইভ আইজ, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সবগুলোকে একদম জোকার বানিয়ে রেখে দিয়েছে রাশিয়া। ডলারের আধিপত্য দিয়ে বিশ্বের অর্থনীতিকে কন্ট্রোল করার চেষ্টাও যে খুব একটা ফলপ্রসূ নয়, সেটাও রাশিয়া দেখিয়ে দিয়েছে। তার মানে কি দাঁড়ালো? যে ইউক্রেনের মতো দেশগুলো যারা আমেরিকার কাছে দাসখত দিয়ে বসে আছে, তাদের রক্ষা করতে আমেরিকা অক্ষম, সেটা একদম পরিষ্কার হয়ে গেছে। তারপরে এই সমস্ত দেশগুলোকে অন্য মনিব খুঁজতে হবে। দুনিয়া ডন এই আসনটা কিন্তু টলমল। রাশিয়াকে তো কিছু করতে পারবে না, তাই রাগ গিয়ে পড়েছে ভারতের ওপর। ভারত কেন তেল কিনছে রাশিয়া থেকে? ভারতের প্রধানমন্ত্রী কেন পুতিনের সঙ্গে ফটো তুলছে? ভারতকে কবজা করতে পারলেই দুনিয়াকে দেখানো যেত যে এখনো আমেরিকার দাপটে লোকজন মাথা নোয়ায়, কিন্তু সেই ভারত কিছুতেই বাগে আসছে না। আর আসবেই বা কেন? প্রথমে শুরু হলো ট্রেড ডিল দিয়ে, তারপর সেটা হয়ে গেল ভারত কেন রাশিয়ার তেল কিনছে এই ব্যাপারে। এই সবগুলো যদি ভারত মেনে নেয়, তাহলে পরের দিন হয়তো ট্রাম্প বলবে ইউএসকে ভারতের বুকে একটা মিলিটারি বেস বানাতে দিতে হবে, হয়তো আন্দামানে বা লাদাখে বা অরুণাচলে। বলবে চীনের থেকে ভারতকে রক্ষা করতে এই আমেরিকান সেনাকে ভারতের বুকে ঘাঁটি গেড়ে বসতে দেওয়া হোক। সেটা মেনে নিলে পরের দিন বলবে যে ভারতে এই সেনাবাহিনী রাখতে আমেরিকার অনেক খরচ হচ্ছে, ভারত অন্যায় সুবিধা নিচ্ছে, ভারতকে এর জন্য অনেক ডলার পে করতে হবে। এবারে আমেরিকা যদি চীনের নাকের ডগাতে এসে ভারতের মাটিতে গেড়ে বসে, তাহলে চীনও হাত গুটিয়ে বসে থাকবে না। ভারতকে যদি চীনের বিরুদ্ধে যুদ্ধতে লেলিয়ে দেওয়া যেত, তাহলে দুই দেশেরই ক্ষতি হতো আর আমেরিকা বসে বসে মজা দেখত। কিন্তু ভারত এগুলোর কোনোটাই করতে দিচ্ছে না, তাই ট্যারিফ নামে এই মহা অস্ত্রটি প্রয়োগ করা হলো। আর মালিক যত না চেঁচায়, কুত্তা চেঁচায় বেশি। পিটার নাভারো, মার্কো রুবিও ইত্যাদি পাবলিক গুলো রোজ সকালে উঠে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করে। মানে আমেরিকা বিদেশ নীতিকে একদম পুরো কলতলার ঝগড়ার লেভেলে নিয়ে গেল,
ভারত কিন্তু খুব পরিণতভাবে একে হ্যান্ডেল করেছে, নিজেদের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে। চীন আমেরিকার চমক ধমকের পাল্টা চমক ধমক দেয়, কিন্তু ভারত কোনো রকম জবাব না দিয়ে যেটা করলো সেটা হলো রাশিয়ার পুতিন, চীনের শি জিনপিংকে পাশে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা গ্রুপ ফটো তুলে ফেললো এসিওতে। ব্যাস, আমেরিকা সব বেলুন ফুস। এরপর ভারতকে ঘেন্না না করে পারা যায়? 4 ট্রিলিয়ন ইকোনমিতে যদি এইভাবে চোখ রাঙানিকে অগ্রাহ্য করে, তাহলে আগামী দিনে যে ভারত অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই এক ভুলে চীন আজ অপ্রতিরোধ হয়ে উঠেছে। এমনভাবে চীন আমেরিকা আর ইউরোপের অর্থনীতিকে নাক পাশে বেঁধে দিয়েছে যে চাইলেও এর থেকে বেরিয়ে আসার উপায় নেই। এরপর যদি ভারতও সেই রকম হয়ে ওঠে, তাহলে এই হোয়াইট ডমিনেটেড পৃথিবীটার চীনা হিসেব নিকেশটাই তো পুরো বদলে যাবে। তাই চারদিক থেকে ভারতের টুঁটি চিপে ধরো। আর এই ব্যাপারে চীনও চায় ভারতকে দমিয়ে রাখতে, কারণ আমেরিকার পতন হলে দুনিয়ার ডন হওয়ার জন্য চীন উদ্গ্রীব হয়ে বসে আছে। কিন্তু এই বাজারে অন্য একজন প্রতিদ্বন্দ্বী যদি চলে আসে তাহলে তো মুশকিল। তাই একটা দুর্বল ভারত কিন্তু চীনের জন্য ভীষণভাবে দরকার। আর তাই চীন আর আমেরিকা দুজনেই যেটা করছে সেটা হলো পাকিস্তান আর বাংলাদেশকে ব্যবহার করে যাচ্ছে, কারণ ওদের দেশে এমন সরকার আছে যারা টাকা পেলে নিজের দেশকে ধ্বংস করতেও পিছপা হবে না। পাকিস্তানে দেশের লোক খেতে পাচ্ছে না, কিন্তু সন্ত্রাসবাদের ইউনিভার্সিটি খুলে বসে আছে, যেখান থেকে প্রতি বছর হাজার হাজার ছেলে বেরিয়ে পড়ে গ্র্যাজুয়েট হয়ে। সাথে বাংলাদেশ এখন পাকিস্তানের লেজুর হয়েছে। আর শুধু বাইরে থেকে নয়, ভারতের ভেতরেও কিন্তু কিছু গ্রুপ আছে যারা $2 বিনিময়ে শাহিনবাগ করবে, ফার্ম এজিটেশন করবে। মানে ওই পাকিস্তানের জঙ্গি বলুন কি ভারতের বিপ্লবী কুল, সব হচ্ছে ওই ভাড়াটে গুন্ডার মতো। সুপারি দিলেই নেমে পড়বে অ্যাকশনে। ওই যে সেই কাশ্মীরে দেখা যেত না, 50 টাকা কি 100 টাকা দেওয়া হলে সেনাবাহিনীর ওপর পাথর ছুটত লোকজন, সেই রকম আমাদের বুদ্ধিজীবী কি বিপ্লবজীবীদের পকেটে কিছু টাকা গুজে দিলেই একদম মাঠে নেমে পড়বে তারা। অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণগুলো বললাম যে কেন সারা দুনিয়া ভারতকে ঘেন্না করছে। সাথে সামরিক দিক দিয়ে আজ ভারত 4র্থ স্থানে। যদিও আমেরিকা বা চীনের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে, তবু আপনাদের বুঝতে হবে যে সার্বিকভাবে একটা সভরেন নেশন কিন্তু আজকের দিনে খুব একটা পড়ে নেই। একটা সভরেন কান্ট্রি বা সার্বভৌম দেশ আমরা তখনই বলি যখন সেই দেশটা আবার অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিকভাবে আত্মনির্ভর। এইবার আমরা পাকিস্তান, বাংলাদেশ এগুলোকে ফেইল স্টেট বলি, কারণ অর্থনৈতিকভাবে এই দেশগুলো অন্য দেশের অনুদানের উপর নির্ভরশীল। রাজনৈতিকভাবেও নির্বাচিত সরকারের কোনো ক্ষমতা নেই। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জেলে পড়ছে আর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। অর্থাৎ বাইরে কেউ কলকাঠি নাড়লেই এই সমস্ত দেশে সরকার পড়ে যায়। আবার অন্যদিকে দেখুন, জাপান, জার্মানি, সাউথ কোরিয়া, ইটালি, এই সব দেশগুলোর কিন্তু স্বাধীন কোনো মিলিটারি নেই। পুরোপুরি আমেরিকার উপর নির্ভরশীল এই সমস্ত দেশগুলো। অর্থনৈতিকভাবে এরা খুবই স্ট্রং, কিন্তু আসলে আমেরিকার উপনিবেশ ছাড়া কিছু নয়, যার থেকে এদের কিন্তু কোনোদিন মুক্তি নেই। এমনকি জাপানের সংবিধানও লিখে গেছে আমেরিকার আর্মি জেনারেল ডগলাস ম্যাকআর্থার। নিজেদের সংবিধানকে পরিবর্তন করার স্বাধীনতা পর্যন্ত জাপানের নেই। ব্রিটেনের নিজের সামরিক বাহিনী থাকলেও বলতে গেলে পুরোপুরি আমেরিকার ছত্রছায়াতে। পুরো ন্যাটো মেম্বারদের এমন অবস্থা যে ফ্রান্স ছাড়া কারুর কোনো স্বাধীন মিলিটারি নেই। সৌদি, কাতার, ইউএই এই সমস্ত আরব দেশগুলোরও একই হাল। এই মুহূর্তে আমেরিকা বাদে সত্যিকারের সার্বভৌম দেশ যদি কিছু থেকে থাকে, সেগুলো হলো রাশিয়া, চীন, ভারত, ফ্রান্স আর ইসরায়েল। ফ্রান্স আর ইসরায়েল ঐতিহাসিকভাবে ইউএস এর সঙ্গে অ্যালাইন্ড। রাশিয়া, চীন অলরেডি হাতের বাইরে চলে গেছে, পড়ে আছে ভারত। এমনকি যেই ন্যাটো মেম্বারশিপ পাওয়ার জন্য সমস্ত দেশ মুখিয়ে থাকে, সেই মেম্বারশিপের প্রস্তাব কেউ মুখের উপর না বলে দেয় ভারত। এতটা আত্মবিশ্বাস একটা দেশে, যা কিনা একদিন সাদাদের অধীনে ছিল। এই সাদারা এতদিন আমাদেরকে হেরে যাওয়া একটা দেশ ভাবতো, আজ ভারত মাথা ঝোঁকাতে অস্বীকার করছে। বলুন তো সহ্য হয় এই সমস্ত দেখলে? সাদা চামড়াতে ফোসকা পড়ে কিনা? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে ভারতের কেন আজ কোনো বন্ধু নেই, আর এর পেছনে যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে। আর এখানেই ভারতকে খুব তাড়াতাড়ি কিছু জিনিসে বদল নিয়ে আসতে হবে। ইউএসএ রিপাবলিকরা ক্ষমতাতে এলো কি ডেমোক্রেটরা, কিচ্ছু যায় আসে না, এটা বুঝতে হবে। ক্রিকেটে যেমন ব্যাটিং করতে প্রথমে নামা হোক কি ফিল্ডিং করতে, দিনের শেষে প্রতিদ্বন্দ্বীকে হারানোটাই আসল। তেমনি যেই আমেরিকাতে ক্ষমতাতে আসুক না কেন, ভারতের জন্য আমেরিকা কিন্তু চিরকাল শত্রুই থাকবে।
যেমন কথায় বলে মাইট ইজ রাইট, মানে শক্তি যেখানে ভক্তিও সেখানে। ভারতকে এই বিশ্ববন্ধু ইমেজ থেকে বেরিয়ে এসে একটা শক্তিশালী দেশের ইমেজ তৈরি করতে হবে, যাতে শক্তিশালী দেশগুলো কিছু করবার আগে দুবার ভাববে আর অন্য দেশগুলো ভারতের ছত্রছায়াতে আসার চেষ্টা করবে। চাইনিজ আর্মি জেনারেল সান জু বলেছে যে যুদ্ধ এড়ানোর একমাত্র উপায় হলো নিজের শক্তির প্রদর্শন, তাহলেই শত্রুরা তোমাকে ভয় পাবে আর যুদ্ধকে এড়ানো সম্ভব হবে। দ্বিতীয়ত, রাজনৈতিকভাবে নিজের একটা লবি তৈরি করতে হবে। ফ্রান্সের সঙ্গে একটা ফ্যান্টাস্টিক ডিফেন্স প্যাক্ট রয়েছে ভারতের, যেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। ন্যাটোর মধ্যেই ফাটল ধরাতে হবে। তাইওয়ান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এই সমস্ত চীন বিরোধীদেরকে এক ছাতার তলাতে আনতে হবে। আর খুব ইম্পর্টেন্ট হলো ইরান আর আফগানিস্তান। দেখুন, আমাদের মধ্যে অনেকেই ভাবেন যে ইসরায়েল ভারতের খুব ভালো বন্ধু আর ইরান আফগানিস্তান খুব কট্টরপন্থীদের শাসনে রয়েছে, কিন্তু এটাও ভাবুন যে আজ যদি ইরানের তখতা পালট হয়, মানে খোমেনি সরকার পড়ে গিয়ে একটা গণতান্ত্রিক সরকার গঠিত হয়, তাহলে সেই সরকার কিন্তু হবে আমেরিকাপন্থী এবং পাকিস্তানপন্থী। আফগানিস্তানে তালিবানের পতন হলো, একইভাবে আফগানিস্তানও কিন্তু আমেরিকা আর পাকিস্তানের হাতের পুতুল হয়ে যাবে। মানে একদিকে তুর্কি থেকে শুরু করে আরব দুনিয়া হয়ে ইরাক আফগানিস্তান কভার করে পাকিস্তান পর্যন্ত পুরো একটা জায়গা তৈরি হবে, যেটা হলো আমেরিকার উপনিবেশ, যেটা ভারতের জন্য কিন্তু মারাত্মক প্রবলেম তৈরি করবে। ইরানে আফগানিস্তানে মৌলবাদী সরকার কি করছে, সেগুলো ঠিক কি ভুল, এগুলো আমাদের দেখা বন্ধ করতে হবে। আমাদের জন্য কোনটা ভালো সেটাকে দেখতে হবে। হ্যাঁ, শুনতে স্বার্থপর মনে হলো, ওপরে উঠবার রাস্তাটা কিন্তু সমতলের সোজা হাইওয়ে নয়, উঁচু পাহাড়ি রাস্তার মতোই আঁকা বাঁকা। সেখানে বাঁকা পথেই চলতে হবে, সোজা চললে কিন্তু পতন অবশ্যম্ভাবী। একইভাবে আফ্রিকাকেও ছাতার তলাতে নিয়ে আসতে হবে। আফ্রিকার লোকজন সাদাদের হাতে কয়েক শতাব্দী ধরে নিগৃহীত হয়েছে। চীনকেও ওরা কিন্তু পুরোপুরি ভরসা করে উঠতে পারে না। তাই ভারতকে নেক্সট সুপার পাওয়ার হিসাবে মেনে নিতে এদের কোনো অসুবিধাই হবে না। কর্পোরেট বা বিজনেস জগতে পিয়ার ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে। ভারতকে বন্ধু বানানো বন্ধ করে সেই রকম পিয়ার ম্যানেজমেন্ট বা লবি তৈরি করা শুরু করতে হবে। তৃতীয়ত, আমরা চতুর্থ বৃহত্তম ইকোনমি হলো চীন বা ইউএস, এই দুই দৈত্যের কাছে কিন্তু এখনো লিলিপুট। এই অর্থনীতিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আর তার জন্য যা যা রিফর্ম আনতে হবে সবকিছু করতে হবে। নিজের দেশের স্বার্থকে আগে দেখতে হবে। চতুর্থ হলো ন্যারেটিভ ম্যানেজমেন্ট। ভারতের সপক্ষে একটা প্রোপাগান্ডা তৈরি করতে হবে। হিন্দু ফোবিয়াকে সমূলে বিকাশ করতে হবে। শুধু আমেরিকার ইউনিভার্সিটি কি মিডিয়া নয়, কাতারের মতো একটা পুঁচকে দেশের নিউজ পেপার আল জাজিরা রোজ ভারতকে মানবাধিকার, বাক স্বাধীনতা ইত্যাদির ওপর লেকচার দিচ্ছে। আমাদের দেশের ভেতরে শুধু জেএনইউ নয়, আইআইটির মতো টেকনোলজি ইউনিভার্সিটিতে ভারতের জাতিভেদ প্রথা কত খারাপ, এটা একটা ব্রাহ্মণ্যবাদী সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ, এর ওপর রিসার্চ হয়। দেশের ট্যাক্স পেয়ারদের টাকাতে দেশের ক্ষতি করছে আইআইটি সহ সব বড় বড় ইউনিভার্সিটিগুলো। এর বদলে আমাদের একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে যারা পশ্চিমের সমাজের আসল চেহারাটা তুলে ধরবে। ওদের নিয়ে রেগুলার আর্টিকেল লিখবে, সোশ্যাল মিডিয়াতে ন্যারেটিভ ছড়িয়ে দেবে। দরকার পড়লে চাইনিজরা যেরকম আর্টিফিশিয়াল বটস ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়াতে আর ন্যারেটিভস তৈরি করে নিজেদের সপক্ষে, সেই রকম ভারতেরও নিজেদের সপক্ষে ন্যারেটিভস তৈরি করতে হবে। একটা প্রোপাগান্ডা মেশিন তৈরি করতে হবে যেটা কন্টিনিউয়াসলি ভারতের হয়ে কাজ করবে। ভারতের সামনে অনেক অপরচুনিটি, কিন্তু অপরচুনিটি কিন্তু সারা জীবন ধরে কারোর জন্য অপেক্ষা করে না। তাই ভারতকে নিজেদের আস্তিনের ভেতরের তাসগুলোকে খুব ভালোভাবে খেলতে হবে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে সামনের দিনে ভারতকে আর কি কি করতে হবে। আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার কোনো নতুন টপিকে আমাদের নিজস্ব অ্যানালিসিস নিয়ে। যেতে যেতে অনুরোধ করব যে যদি এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।